ওয়েলকাম। আজকে আমরা ভেক্টরের তৃতীয় পর্বের ক্লাস শুরু করতে চলেছি। আজকে আমরা শুরু করব ভেক্টরের বিভাজন। ভেক্টরের বিভাজনের সংজ্ঞা কি আমি বোর্ডে লিখে রেখেছি। ভেক্টর বিভাজন হলো যে কোনো ভেক্টর থেকে দুই বা ততোধিক উপাংশ নির্ণয় করা যাদের লব্ধি প্রদত্ত ভেক্টরের সঙ্গে সমান হয়। এতদিন কি করেছি আমরা? দুটি ভেক্টর বা দুইয়ের অধিক ভেক্টরকে আমরা যোগ করেছি। দুটি ভেক্টরের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র বা সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করেছি। দুইয়ের অধিক হলে আমরা সেক্ষেত্রে ইউজ করেছি বহুভুজ সূত্র। আজকে আমরা কোনো একটি ভেক্টর দেব, যে সেই ভেক্টরকে দুটি বা দুইয়ের বেশি উপাংশে এমনভাবে ভাঙব যাতে করে ওই উপাংশগুলি বা ওই অংশগুলি যোগ করলে পুনরায় আমি আবার আগের অর্থাৎ মূল ভেক্টরটি পেতে পারি। তাহলে এই ভেক্টর বিভাজনকে আমি দুটো পার্টে দেখাবো। একটা দেখাবো ইন জেনারেল, সাধারণভাবে যে কোনো ভেক্টরকে যে কোনো দুটো উপাংশে বিভাজিত করা, এবং যে দুটো উপাংশ কিন্তু যে কোনো কোণে থাকতে পারে মূল ভেক্টরটির সঙ্গে। আর একটা দেখাবো একটা স্পেশাল কেস, লম্ব উপাংশ বিভাজন, যেক্ষেত্রে কোনো একটা ভেক্টরকে এমন দুটি অংশ ভাগ করব যে দুটি অংশ ওই ভেক্টরটির সঙ্গে পরস্পর লম্ব থাকবে। ওকে, ফার্স্ট আমি ধরে নিচ্ছি একটা ভেক্টর আমার দেওয়া আছে আর ভেক্টর। এই আর ভেক্টরকে আমাকে দুটো অংশে ভাগ করতে হবে এমনভাবে যাতে করে একটি অংশ থাকে এই আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে, আর একটি অংশ থাকে এই আর ভেক্টরের সঙ্গে বিটা কোণে। লক্ষ্য করো, এই আলফা এবং বিটা কেউ কিন্তু নির্দিষ্ট মান নেই, অর্থাৎ এই দিকে আলফার দিক এবং বিটার দিক এই দুটোর মধ্যবর্তী কোণ 90 হতেও পারে নাও পারে। তাহলে কী করতে হবে? তাহলে খুব সিম্পল, আমাকে এমন দুটি ভেক্টর পেতে হবে যে দুটি উপাংশ ভেক্টরের লব্ধি যেন আর ভেক্টর হয়। লব্ধি কখন হয়? যদি কোনো সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে সূচিত করে, তাহলে তাদের যে লব্ধি কি হয়? সামন্তরিকের কর্ণ। উল্টো করে ভাবলে আমি বলতে পারি, আমাকে এমন একটা সামন্তরিক আমাকে অঙ্কন করতে হবে যাতে করে যে সামন্তরিকের কর্ণ কিন্তু এই আর ভেক্টরটা হয়। আমি আর ভেক্টরটাকে আমি মাঝখানে লিখছি আর ভেক্টর। তাহলে এই যে সামুদ্রিক দেখতে পাচ্ছি আমরা নাম দিই ও এ বি সি। তা মূল ভেক্টর কোনটা ছিল আমার? ও সি ভেক্টর, আর ভেক্টর ধরেছিলাম। ইয়াকে ভেঙে কি পাবো? আমি দুটো ভেক্টর পেতে পারি, একটা ও এ ভেক্টর, একটা ও বি ভেক্টর। কেন? এই ও এ ভেক্টর এবং ও বি ভেক্টর যোগ করলে সামুদ্রিক সূত্র অনুযায়ী আমি কিন্তু আবার আর ভেক্টরটা পাচ্ছি। অতএব বলতে পারি ও সি ভেক্টর বা আর ভেক্টরকে আলফা কোণের দিকে উপাংশ হলো ও এ ভেক্টর, আমি যাহাকে একটা নতুন নাম দিয়ে হচ্ছি পি ভেক্টর, আর একটি বিটা কোণের দিকে উপাংশ হচ্ছি আমি কিউ ভেক্টর। মানে খুব সিম্পলি বলতে পারবো, আর ভেক্টরকে আমি আলফা দিকে উপাংশ ভাঙলাম পি ভেক্টরে, বিটা দিকে উপাংশ ভাঙলাম কিউ ভেক্টরে। এই পি ভেক্টর কিউ ভেক্টর হলো আর ভেক্টরের দুটো উপাংশ, একটা আলফা কোণের দিকে একটা বিটা কোণের দিকে। দেখি কিভাবে আমরা পি ভেক্টর ও কিউ ভেক্টরে আমরা মান নির্ণয় করতে পারি। এই কোণটা বিটা মানে এটা একান্তর কোণ বিটা, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক। এই একটা ত্রিভুজ এই কোণটা কত হবে? এটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে লক্ষ্য করো, ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি, ত্রিভুজ সূত্র কি আমি পাশে দেখিয়ে দিচ্ছি গ্রাফিক্স দিয়ে। সূত্র থেকে আমরা পাই
কি ছিল ত্রিভুজ সূত্রে? কোনো একটি বাহু বাই বিপরীত কোণের সাইন, ও এ বিপরীত কোণ বিটা তার সাইন সমান ইজিক্যাল টু অপর একটি বাহু, আমি এসি ধরছি, বাই বিপরীত কোণের সাইন সমান আরেকটি বাহু বাই বিপরীত কোণের সাইন। লক্ষ্য করো, ও এ মানে কি পেয়েছি আমি? ও এ ভেক্টর মানে পি ভেক্টর। তাহলে ও এ ভেক্টরের যে মান মানে ও এ তখন কী হবে? পি। ঠিক একইভাবে ও বি ভেক্টর মানে লিখতে পারি এসি ভেক্টর ওয়ান ভেক্টর সমান কিউ ভেক্টর। তাহলে ও বি মানে এসি মানে কিউ। ও এর জায়গায় কি লিখবো? পি বাই সাইন বিটা কিউ বাই সাইন আলফা। এটা কি হবে? আর আর বিকজ ওসি ইকুয়াল টু আর বাই সাইন অল সাইন দ্বিতীয় পাদে আলফা প্লাস বিটা। তাহলে একবার এটা সমান এটা করি, আমি ডাইরেক্ট করছি। কোথায় পাবো কি? পি বাই সাইন বিটা সমান পাবো আর বাই সাইন আলফা প্লাস বিটা। আর পাবো একবার কিউ আর আবার সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, এবারে কি লিখতে পারবো? লাস্ট লাইন লিখতে পারবো এখান থেকে পি সমান আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। একটা ইকুয়েশন, একটা আর পাবো এখান থেকে কিউ ইজ ইকাল টু আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এই দুটো ইকুয়েশন আমি পেলাম আর ভেক্টরকে উপাংশে ভেঙে। একটা ভেঙেছি আলফা কোণে আলফা দিকে উপাংশ পি কত হচ্ছে? পি ইজ ইকাল টু আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। আর বিটার দিকে হচ্ছে কিউ ইকুয়াল টু আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এবারে এর একটা স্পেশাল কেস আমরা আলোচনা করব। কখন? যখন এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 হবে তখন কি হবে সেটা আমরা লক্ষ্য করব বা সেটা আমরা দেখব। এখন যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর ইহাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ আর ভেক্টরকে এমন দুটি অংশে ভাঙলাম যে দুটি অংশ পরস্পর লম্ব, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা লিখতে পারবো এখান থেকে আমরা বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা। কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম পি ইকুয়াল টু পেয়েছিলাম আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, মান বসিয়ে দিই, আর সাইন 90 মাইনাস আলফা বাই সাইন 90। তাহলে কি পাবো? পি ইজিক্যাল টু হবে আর সাইন 90 মাইনাস আলফা কজ আলফা, এটা পাবো। ঠিক একইভাবে কিউ কি ছিল? আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, বা কিউ ইজ ইকাল টু আর সাইন আলফা বাই সাইন 90, বা কিউ ইজ ইকাল টু আর সাইন আলফা। অর্থাৎ লম্ব উপাংশের ক্ষেত্রে আলফার দিকে হবে আলফা দিক উপাংশ পি ইজ ইকাল টু হবে আর কস আলফা, বাদ বাকি বিটার দিকে হবে আর সাইন আলফা। আমি বিটাকে চেঞ্জ করে আলফা দিয়ে লিখেছি যাতে আমি দুটো ইকুয়েশনই আলফার সাপেক্ষে লিখতে পারি। ওকে,
এবার আমরা আসবো দুটি সমকৌণিক উপাংশে ভেক্টর বিভাজন, যেটা এক্ষুনি আমি বলেছি স্পেশাল কেস থেকে করেছি। এটাকে আমরা অন্য আরেকটিভাবে করতে পারি, খুব সিম্পল। এটা কিউ মানে এর মান কিউ, এই যে ত্রিভুজের পি কিউ আর, লক্ষ্য করো আমরা লিখতে পারি একবার সাইন আলফা কত হবে, লম্ব বা অতিভুজ, আর এই ত্রিভুজটা লিখতে পারি কজ আলফা ভূমি বা অতিভুজ। তাহলে পাবো এখান থেকে কিউ ইজ ইকাল টু আর সাইন আলফা, এখান থেকে পাবো পি ইজ ইকাল টু আর কজ আলফা। যেটা আমরা পেয়েছি একটু আগে, সেটা কিন্তু আমরা খুব সিম্পল ত্রিকোণমিতির যে সূত্র সেখান থেকেও আমরা পেতে পারি। এবারে একটা জিনিস মনে হতে পারে যে এই দুটি উপাংশ সত্যিই কি পি ও কিউ লব্ধি কি আর হবে? ওকে, আমরা দেখিয়ে দিচ্ছি। যদি আমরা পি এবং কিউ, দেখো পি কিউ এই দুটির লব্ধি এটা, তাহলে পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান, যদি আর স্কোয়ার প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর পাওয়া যাচ্ছে। পি মানে আর স্কোয়ার কোস স্কোয়ার আলফা, কিউ মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর স্কোয়ার কমন নিলে কি থাকবে কোস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান এটা 1 আর স্কোয়ার। তাহলে কী পাচ্ছি আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার। অতএব এটা কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা আসবো ভেক্টরের বিভাজন প্রক্রিয়ার সাহায্যে বহু ভেক্টরের সংযোজন। এখন এই নিয়মটা আমাদের প্রয়োজন পড়লো কেন? আমরা কিন্তু বহু ভেক্টরকে আমরা বহুভুজ সূত্র দিয়ে আমরা যোগ করতে পারি, আমরা ওদেরকে লব্ধি নির্ণয় করে আমরা শিখেছি। এখন বহুভুজ সূত্রে কী সমস্যা? বহুভুজ সূত্রের সাহায্যে কিন্তু জ্যামিতিকভাবে ওই পদ্ধতিটা খুব সুবিধাজনক হলেও গাণিতিকভাবে ওই পদ্ধতি ব্যবহার করা কিছুটা অসুবিধাজনক। কিন্তু আমরা যদি কোনো ভেক্টরগুলিকে উপাংশ ভেঙে তাদেরকে যোগ করার চেষ্টা করি, সেটা কিন্তু গাণিতিকভাবে খুবই সুবিধাজনক। সেটা আমরা আজকে করতে চলেছি। বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বহু ভেক্টরকে আমরা যোগ করব বা লব্ধি নির্ণয় করব বা তাদেরকে আমরা সংযোজন করব। এখন এই পদ্ধতি অ্যাপ্লাই করতে গিয়ে আমি একটা ফিগার দেখো বোর্ডে এঁকেছি। প্রথমে করলাম কি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো অক্ষ নিয়েছি যাদের মূলবিন্দু ও বিন্দু, এবং এই মূলবিন্দু সাপেক্ষে চারটে ভেক্টর p1 ভেক্টর p2 ভেক্টর p3 ভেক্টর ও p4 ভেক্টর আমি অঙ্কন করেছি। যে চারটে ভেক্টর যথাক্রমে এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা 1 আলফা 2 আলফা 3 ও আলফা 4 এই চারটে অ্যাঙ্গেল করে আছে। আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 হলো চারটে কোণ যারা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে p1 ভেক্টর p2 ভেক্টর p3 ভেক্টর p4 ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আমি ভেক্টর বিভাজন যেটা আগে শিখিয়েছি তার সাহায্যে p1 ভেক্টরকে এক্স অক্ষে ভাঙলাম, ওয়াই অক্ষে ভাঙলাম। মনে করি p1 ভেক্টরের এক্স উপাংশ p1x, p1x মানে p1 ভেক্টরের এক্স দিক উপাংশ, p1y মানে p1 ভেক্টরের ওয়াই উপাংশ। একইভাবে p2x p2 ভেক্টরের এক্স উপাংশ, p2y p2 ভেক্টরের ওয়াই উপাংশ, p3x p3 ভেক্টরের এক্স উপাংশ, p3y p3 ভেক্টরের ওয়াই উপাংশ। আমি এটা কিন্তু এখানেও লিখতে পারতাম, এখানে ভালো বুঝতে পারা যাবে না বলে আমি এদিকে লিখেছি। ঠিক একইভাবে p4 ভেক্টরের p4y ওয়াই উপাংশ, p4x এক্স উপাংশ। এখন আমরা কিভাবে এই উপাংশ সাহায্যে আমরা যোগ করতে পারবো সেটা আমরা দেখি। আমরা p1x মানে প্রত্যেকটা এক্স উপাংশের যে মানগুলো হচ্ছে আমরা সেটা আগে ফার্স্ট লিখে নিই। দেখো একটু আগে শিখেছি আমরা এক্স উপাংশের মান কি হবে, লিখেছি না p ইকুয়াল টু আর কস আলফা, কিউ ইকুয়াল টু আর সাইন আলফা। মানে এক্স উপাংশের মান যদি এক্স অক্ষের সঙ্গে ওই ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হয় তাহলে কি হচ্ছিল ওই ভেক্টরটা ইন্টু কস আলফা। সেই দৃষ্টিকোণ থেকে লিখতে পারি, লক্ষ্য করো p1x ইজ ইকুয়াল টু হবে p1 কস আলফা, না আলফা মানে আলফা 1 প্রথম ক্ষেত্রে। একইভাবে লিখতে পারবো p2x ইজ ইকুয়াল টু p2 cos alpha 2, p3x is equal to
P3 cos alpha 3 P4x is equal to P4 cos alpha 4। তা কি লিখলাম? P1x is equal to P1 cos alpha 1, P2x is equal to P2 cos alpha 2, P3x is equal to P3 cos alpha 3, P4x is equal to P4 cos alpha 4। একইভাবে আমরা যদি y উপাংশগুলো লিখি পাবো কি একই রকম, P1y is equal to P1 sin হবে alpha 1, P2y is equal to P2 sin alpha 2, P3y is equal to P3 sin alpha 3 আর P4y is equal to P4 sin alpha 4। এই যে চারটে আমরা পেলাম Px এর চারটি উপাংশের মান, y উপাংশের দিকে চারটে মান। এখন কি করতে পারি, আমরা মনে করলাম যে OX অক্ষ এবং OY অক্ষ বরাবর এই উপাংশগুলির বীজগণিতিক সমষ্টি অর্থ হচ্ছে কি, অর্থ হচ্ছে একটা Rx একটা Ry। তার মানে আমি খুব সিম্পল বলতে চাইছি x অক্ষের দিকে যত উপাংশ আছে, যত উপাংশ এইগুলি প্রত্যেকটা সমষ্টি আমরা ধরছি নতুন করে Rx দিয়ে। তা Rx কত হবে? P1x প্লাস P2x প্লাস P3x প্লাস P4x ফিজিক্যালটাও কি লিখতে পারি, আমরা ইচ্ছে করলে কিন্তু এই মানটাও লিখতে পারি। লিখে দিচ্ছি P1 cos alpha 1, P2 cos alpha 2, P3 cos alpha 3, P4 cos alpha 4। ফিজিক্যালও লিখতে পারি, জানো তোমরা সামেশান দিয়েও লিখতে পারি, সামেশান Pi cos alpha I is equal to 1 to I is equal to 4। এই চিহ্নে একটা সুবিধা আছে, যদি 5টা থাকতো I is equal to লিখতাম 1 to 5, 10টা থাকলে I is equal to লিখতাম 1 to 10। ঠিক একইভাবে আমরা যদি y উপাংশগুলির সমষ্টি আমরা আর y দিয়ে ডিনোট করি, কি লিখতে পারবো? P1y এটা প্লাস এটা P2y প্লাস P3y 4y, কত লিখবো? P1 sin alpha 1, P2 sin alpha 2, P3 sin alpha 3, P4 sin alpha 4। এটাকেও সামেশন লিখতে দেবো I is equal to 1 to 4 Pi sin alpha I। লক্ষ্য করো আমি একটা পেয়েছি R1 এর মান, RY এর মান, একটা পেয়েছি আমরা Rx এর মান। Rx মানে হলো সমস্ত x উপাংশগুলির সমষ্টি, RY মানে হলো সমস্ত y উপাংশগুলির সমষ্টি। আমি এটাকে আন্ডারলাইন করে রাখছি, একটা পেয়েছি, একটা পেয়েছি RY। এখন আমরা এই যে মান Rx এবং Ry আমরা এটাকে অঙ্কন করব। অঙ্কন করার পর আমরা Rx ও Ry এর এতে লব্ধি বার করব। Rx Ry এতে যে লব্ধি সেটাই কিন্তু এই দুটো লব্ধি হবে, সেটাই কিন্তু সমস্ত x উপাংশ সমস্ত y উপাংশ তাদের লব্ধি বলে বিবেচিত হবে। দেখি, লক্ষ্য করো Rx x অক্ষের দিকে, Ry y অক্ষের দিকে। যদি আমরা এই Rx ও Ry এর লব্ধি আমরা আর ভেক্টর ধরি, যেহেতু Rx x অক্ষের দিকে, Ry y অক্ষের দিকে, তাহলে Rx ও Ry এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাস বা আমি আগে করেছি এই দুটি ভেক্টরের লব্ধি কি হবে? আর পিথাগোরাস লিখতে পারবো Rx স্কোয়ার প্লাস Ry স্কোয়ার, বা লিখতে পারবো R সমান √Rx স্কোয়ার প্লাস Ry স্কোয়ার। এই যে মানটা পেলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে P1 P2 P3 P4 এই ভেক্টরের যে লব্ধি তার মান, তার কি হবে? মান। কেন?
আর এক্স হলো ওই চারটে ভেক্টরের এক্স উপাংশের মান, আর ওয়াই চারটে ভেক্টরের ওয়াই উপাংশের মান। সেই দুটো লব্ধি মানেই অ্যাকচুয়ালি P1 P2 P3 P4 এই চারটে ভেক্টরের লব্ধি মানকে সূচিত করবে। মনে করি এই লব্ধি আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে, অ্যাকচুয়ালি কিন্তু এটা এক্স অক্ষ, হ্যাঁ এক্স অক্ষের দিকে আমরা আর এক্স নিয়েছি, ওয়াই অক্ষের দিকে নিয়েছি। এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আর ভেক্টর সঙ্গে ধনাত্মক এক্স অক্ষের মধ্যবর্তী কোণ থিটা, লিখতে পারবো tan থিটা সমান এটা আর ওয়াই বাই আর এক্স, আর ওয়াই বাই আর এক্স, বা লিখতে পারবো থিটা ইজ ইকাল টু tan ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। এটা হবে এদের যে লব্ধি P1 P2 P3 P4 সেই লব্ধির অ্যাঙ্গেল, লব্ধি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে কোন দিকে আছে। অর্থাৎ এই যে দুটো সমীকরণ লিখলাম, এটা এবং এটা বক্স করে দেওয়া আছে, এই দুটি সমীকরণ কি P1 P2 P3 P4 এই চারটে ভেক্টরের লব্ধির প্রথমটা মানকে প্রকাশ করবে, দ্বিতীয়টা লব্ধির অভিমুখকে প্রকাশ করবে। নেক্সট আমরা এসছি অবস্থান ভেক্টর ও স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। আমি দুটোকে আমি একসঙ্গে বলার চেষ্টা করব। একদম ফার্স্ট বলি অবস্থান ভেক্টর কাকে বলে। অবস্থান ভেক্টর যে সংজ্ঞা লিখি আমরা, তার সংজ্ঞা কি হবে, এই সংজ্ঞা লিখছি। অবস্থান ভেক্টর সংজ্ঞা কি, মূল বিন্দু সাপেক্ষে ওকে মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, মানে মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়কারী ভেক্টরকে ওই বিন্দুর, কোন বিন্দুর, ঠিক আছে পি বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলে। এখন মূল বিন্দু সাপেক্ষে না হলেও কিন্তু করা যায়, সেক্ষেত্রে নাম উল্লেখ করতে হবে যে ওই বিন্দু সাপেক্ষে অমুক বিন্দুর অবস্থান ভেক্টর। সেটা আমি পরে আসি, এরপরে আমি সেটা আসবো। প্রথম আমার লাগবে যেটা অবস্থান ভেক্টর, আমি বুঝলাম যে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে আমি মূল বিন্দু সাপেক্ষে প্রকাশ করব তাকে বলবো অবস্থান ভেক্টর। আমি ধরলাম পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, পি বিন্দুটি ও বিন্দু সাপেক্ষে এই যে ভেক্টর, আমি এটাকে লিখলাম আর ভেক্টর। মানে অ্যাকচুয়ালি আমি কি লিখতে যাচ্ছি ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এটাই তাই হবে অবস্থান ভেক্টর, যেহেতু এটা মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থানকে সূচিত করছে। ওপি ভেক্টর বা আর ভেক্টর, এটাই বলবো আমরা অবস্থান ভেক্টর। কারণ কিভাবে আমরা এই ভেক্টরটাকে আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করব সেটা আমরা দেখব। তাহলে কাজ করি, তিনটে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তিনটে অক্ষ বরাবর তিনটে আমরা একক ভেক্টর আমরা আজকে সূচিত করব। তার কারণটা হলো যে আমি যদি ও এ ভেক্টর লিখতে যাই, ও এ ভেক্টর মানে কি হবে, ও এ ভেক্টরের মান ইন্টু ও এ ভেক্টরের দিক, মানে এই দিকে একটা একক ভেক্টর। অর্থাৎ কোন একটা ভেক্টর মানে ভেক্টরের মান ইন্টু ওই দিকে একক ভেক্টর। ও এ ভেক্টর মানে কি হবে, ও এ ভেক্টরের মান এই দূরত্ব ইন্টু এই দিকে একক ভেক্টর, তার মানে কিন্তু এক্স অক্ষের দিকে একক ভেক্টর। তাহলে আমরা তিনটে এক্স অক্ষ দিকে, ওয়াই অক্ষ দিকে এবং জেড অক্ষ দিকে তিনটি একক ভেক্টরকে আমি আজকে সূচিত করব। একটাকে আমরা লিখবো আই ক্যাপ দিয়ে আই টু পি, জে টু পি, কে টু পি। আই টু পি কি বলবো, এক্স অক্ষের দিকে একক ভেক্টর। তার মানে কি, তার মানে খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, আই টু পির যে মান সেটা কিন্তু 1 হবে, অবশ্যই 1 হবে। নেক্সট আমরা কি বলবো, ওয়াই ভেক্টর বা ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরকে লিখবো কি দিয়ে, আমরা জে টু পি দিয়ে। এর যে মান 1 হবে। আর জেড অক্ষের দিকে কে টু পি দিয়ে লিখবো 1।
অ্যাকচুয়ালি কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি 3 ইউনিট ভেক্টর অ্যালং দ্য 3 রেসপেক্টিভ পারপেন্ডিকুলার অ্যাক্সিস এক্স ওয়াই এন্ড জেড। ওকে, এই এক্স অক্ষের দিকে ওয়াই অক্ষের দিকে জেড অক্ষের দিকে 3টে একক ভেক্টর। এক্স অক্ষের দিকে হলে আই ক্যাপ লিখবো, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, জেড অক্ষের দিকে কে ক্যাপ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইদিকে কি আছে ইউনিট ভেক্টরটা আই ক্যাপ, ওয়াই অক্ষের দিকে কি আছে জে ক্যাপ, জেড অক্ষের দিকে কি আছে কে ক্যাপ। তাহলে আমি যদি ও বিন্দু থেকে এ বিন্দুতে আমি একটা ভেক্টর ডিনোট করি, ও এ ভেক্টর কি হবে, ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টরের মান ও এ কিন্তু কোন দিকে আছে এক্স অক্ষের দিকে আর ঠিক একইভাবে লক্ষ্য করো, আমি যদি আবার এ থেকে পি ড্যাশ বিন্দুতে একটা ভেক্টর দিয়ে ডিনোট করি। এখন লক্ষ্য করো পি ড্যাশ বিন্দুটা কি, পি ড্যাশ বিন্দু হলো ওই যে পি বিন্দু আছে না, পি বিন্দু থেকে আমি যদি লম্ব টানি, কোন লম্ব, যে লম্বটা এক্স এবং ওয়াই তলের ওপর লম্ব, এক্স এবং ওয়াই যে তলে আছে সেই তলের ওপর লম্ব। মনে করছি পি বিন্দু থেকে এক্স ওয়াই তলে লম্ব টানলে ওই লম্বটা এক্স ওয়াই তলকে পি ড্যাশ বিন্দুতে ছেদ করছে, পি ড্যাশ। ওকে, এটা হলো এক্স ওয়াই তলে একটা লম্ব। তাহলে এর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হলে পি ড্যাশের স্থানাঙ্ক কত হবে ভেবে দেখো, জেড এক্স ওয়াই তল মানে জেড এর মানটা 0 হবে, এক্স ওয়াই 0, এক্স ওয়াই 0। তাহলে আমরা বলতে পারবো এ বিন্দু থেকে পি ড্যাশ বিন্দু মানে এ পি ড্যাশ এই ভেক্টর, এটা মানেই কিন্তু আমি লিখতে পারবো ও বি ভেক্টর, এ পি ভেক্টর, আমি এটাকে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, মানে কিন্তু এটা কেন, এটার সঙ্গে এটা সমান্তরাল, একই দিকে অয়কের দিকে এবং মানও একই, বিকজ ও এ পি ড্যাশ বি এটা সামন্ত্রিক হচ্ছে। ওকে, সামন্ত্রিক হচ্ছে, এক্ষেত্রে সামন্ত্রিক, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা কি হয় আয়তক্ষেত্র। দেখে মনে হচ্ছে সামন্ত্রিক 3D পিকচার আমি বলে গেছি, কিন্তু যখন বাস্তবে দেখবে এটা একটা আয়তক্ষেত্র হয়। তাহলে আমি খুব সিম্পল লিখতে পারবো এ পি ড্যাশ ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর। ওকে, তার মানে কি হবে, এটা হবে ওবির মান কিন্তু ওবি ভেক্টর যেদিকে আছে অয়কের দিকে তার একটা দিক, সেই দিকে একটা একক ভেক্টর। ঠিক একইভাবে ভেবে দেখো আমি লিখতে পারবো পি ড্যাশ থেকে পি আমি যদি ভেক্টরকে ডিনোট করি তাহলে কি হবে, পি ড্যাশ থেকে পি যে ভেক্টর, লক্ষ্য করো এই ভেক্টরটা, এটা কিন্তু আমি যদি এর সঙ্গে একটা সমান্তরাল দাগ টানি বা আমি বলতে পারি পি বিন্দু থেকে জেড অক্ষের উপর একটা লম্ব টানি, এখানে দিলাম এই, তারপরে কিন্তু ও নাম দিয়ে এটা সি লিখতে হবে, এটা মানে কি লিখতে পারবো না, লিখতে পারবো এটা মানে ও সি ইন্টু এর কোন দিকে আছে জেড অক্ষের দিকে, খুব সিম্পল। মানে অ্যাকচুয়ালি এক্স পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড মানে কি, তার মানে হলো এক্স অক্ষের দিকে আমি এক্স দূরত্ব আসবো, ওয়াই অক্ষের দিকে ওয়াই দূরত্ব যাবো, জেড অক্ষের দিকে জেড দূরত্ব যাবো, গেলেই কিন্তু আমি পি বিন্দুতে চলে আসতে পারবো। মানে এখান থেকে এই দূরত্ব এটা এক্স, ওয়াই অক্ষের দিকে এটা ওয়াই, জেড অক্ষের দিকে এটা কত হবে, এটা জেড। তার মানে ভেবে দেখো আমি পরিষ্কার লিখতে পারবো ও এ মানে এক্স, এ পি ড্যাশ তার মানে ও বি, ওয়াই পি ড্যাশ পি তার মানে ও সি জেড, এই মানটা এক্স, এই মানটা এক্স, এটা ওয়াই মানে এই দূরত্ব এটাও ওয়াই, এটা জেড মানে এই দূরত্ব এটাও জেড। এইভাবে আমি মূল বিন্দু থেকে পি বিন্দুতে পৌঁছাতে পারি। তাহলে আমরা এই যে লিখে রেখেছি ও এ ভেক্টর, লিখতে পারবো এটাকে এক্স ইন্টু আই ক্যাপ, লিখতে পারবো কি লিখতে পারবো এটাকে আমরা ওয়াই ইন্টু জে ক্যাপ, লিখতে পারবো আমরা কি জেড ইন্টু কে ক্যাপ। তাহলে ও এ ভেক্টর কি হবে এক্স ইন্টু আই ক্যাপ, এপি ভেক্টর এ পি ড্যাশ ভেক্টর ওয়াই ইন্টু
জে কে। এ পি ড্যাশ ভেক্টরের মান কত? ওয়াই। কোন দিকে আছে? ওয়াই অক্ষের দিকে। মান ইন্টু দিক ওয়াই জে কে। পি ড্যাশ পি ভেক্টর ওসি জেড ইন্টু কে কে। তাহলে এটাকে দুটো পার্টে করতে পারি। ওকে, আমি দুটোই করছি। প্রথমে আমি যদি ধরে নিই ও হবে এ পি ড্যাশ পি ও, ও এ পি ড্যাশ পি ও, এটি একটি বহুভুজ, বদ্ধ বহুভুজ। লক্ষ্য করবে, তাহলে কি পাবো? ও এ ভেক্টর এদিকে নাম, মানে এক্স ইন্টু আই ক্যাপ, এ পি ড্যাশ ভেক্টর, পি ড্যাশ পি ভেক্টর, এই তিনটে দেখো ক্রম অনুসারে গৃহীত বাহু। এবং ও পি ভেক্টর, ও পি ভেক্টর মানে আর ভেক্টর, এটা বিপরীত ক্রমে গৃহীত বাহু যেটি ওই বহুভুজকে বদ্ধ করেছে। তাহলে বহুভুজ সূত্র থেকে পাই কি পাবো? ও পি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এ পি ড্যাশ ভেক্টর প্লাস পি ড্যাশ পি ভেক্টর, হ্যাঁ কি না? ও পি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এ পি ড্যাশ ভেক্টর প্লাস পি ড্যাশ পি ভেক্টর। এখন এই প্রত্যেকটা মান আমি জানি, এই বসিয়ে দাও। ও পি মানে আর ভেক্টর, এটা হলো এক্স ইন্টু আই ক্যাপ, ওয়াই ইন্টু জে ক্যাপ, জেড ইন্টু কে ক্যাপ। লক্ষ্য করো, এই যে আর ভেক্টর, যেটাকে আমি অবস্থান ভেক্টর বলছিলাম বা দিক নির্দেশক ভেক্টর বা পজিশন ভেক্টর বলছিলাম, সেটাকে আমি কিন্তু স্থানাঙ্ক এক্স ওয়াই ও জেড এর সাহায্যে খুব ইজিলি আমি প্রকাশ করতে পারছি। আর ভেক্টর কি হচ্ছে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটাই কিন্তু অবস্থান ভেক্টর এক্স ওয়াই ও জেড এর সাপেক্ষে। এটাকে আমি আর একটা অন্য নিয়মে করতে পারি। এটা পড়তে বুঝতে পেরেছ? আমি আরেকটা বিকল্প নিয়মে করছি, জাস্ট এটার পরের থেকে। বহু সূত্র অ্যাপ্লাই না করে আমি এটাকে ভেঙে দুটো ত্রিভুজ সূত্র দিয়ে করতে পারি। কিভাবে? প্রথমে এই ত্রিভুজ দিয়ে করব এটা, নেক্সট এই ত্রিভুজ দিয়ে। আমি সেটাও করছি। দেখো, আমরা কিন্তু ত্রিভুজ ও এ পি ড্যাশ থেকে লিখতে পারবো কি? লিখতে পারবো ও পি ড্যাশ ভেক্টর ইজিক্যাল টু ও এ ভেক্টর প্লাস এ পি ড্যাশ ভেক্টর। ওকে, ও এ ভেক্টরের মান এক্স আই টু পি, এটা মান ওয়াই জে টু পি। এবং আটা যে লক্ষ্য করো, এটাও করে দিয়ে সঙ্গে মানটা পেয়ে যাবো। এই যে অ্যাঙ্গেলটা না, এটা 90 ডিগ্রি। কেন? পি ড্যাশ বিন্দু থেকে আমি এক্স অক্ষের ওপর লম্ব টানছি, ওটা অবভিয়াসলি 90 হবে। তাহলে এই যে ও পি ড্যাশ, এটা কিন্তু অতিভুজ হবে। ও পি ড্যাশটা কি? অতিভুজ। ও পি ড্যাশ ইজিক্যাল টু লিখতে পারবো আমি, ভেবে দেখো, অতিভুজ রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ও পি ড্যাশের মানও আমি এখানে পেয়ে গেলাম। নেক্সট আমি ঠিক একইভাবে আমি যদি ত্রিভুজ ও পি ড্যাশ পি থেকে সবগুলোকে আমি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি। হ্যাঁ, লিখছি ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। ত্রিভুজ সূত্র প্রয়োগ করে কি পাবো? ও পি ড্যাশ ভেক্টর প্লাস পি ড্যাশ পি ভেক্টর ইজিক্যাল টু, উল্টোভাবে নেব, ও পি ভেক্টর বা ও পি ড্যাশ ভেক্টর কি পেয়েছি আমি? আগেরটা লিখে দিই, ও এ ভেক্টর এ পি ড্যাশ ভেক্টর পি ড্যাশ পি ভেক্টর ইজিক্যাল টু, মান বসিয়ে দাও। এটা কত? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ পি ড্যাশ পি জেড ইন্টু এক্স অক্ষের দিকে জেড কে ক্যাপ, এটা আর ভেক্টর। এটাও পেয়ে গেলাম আমি। তাও তুই পাশে উল্টো করে লিখতে পারো, আর ভেক্টর সমান আই ক্যাপ জে ক্যাপ, এটাই দিক নির্দেশক বা অবস্থান ভেক্টরের মান না ভেক্টর। এখন আমরা ওপি ড্যাশ পেয়েছি,
দেখো একইভাবে কিন্তু এই ও পি ড্যাশ পি ও পি ড্যাশ পি এটাকে সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ পি থেকে পি ড্যাশ লম্ব টেনেছি, তো অবভিয়াসলি কিন্তু এই কোণটা 90 ডিগ্রি। তাই পাবো কি এখান থেকে সমকোণী ত্রিভুজ? পাবো এখান থেকে ও পি স্কোয়ার ইজিক্যাল টু ও পি ড্যাশ স্কোয়ার প্লাস পি ড্যাশ পি স্কোয়ার। ওকে, ওপি স্কোয়ার, ওপি মানে আর ভেক্টর, তার মান আর স্কোয়ার, ওপি ড্যাশ স্কোয়ার আমি বার করে রেখেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হোল স্কোয়ার, পি ড্যাশ পি মানে জেড, জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। মানে এক কথা বলতে পারবো এই যে আর ভেক্টর লিখেছি না, আর ভেক্টর মান কত পাবো? আর ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আর ভেক্টরের মান হবে এক্স ওয়াই এবং জেড এর যে তিনটে তার বর্গের সমষ্টির বর্গমূল, এটা হবে অবস্থান ভেক্টরের মান। তাহলে এতক্ষণ আমরা কি পেলাম? অবস্থান ভেক্টর আর ভেক্টর ইজ ইকাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, মান পেয়েছি আর ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন যদি আর ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বার করতে হয়, ধরি আর ভেক্টরের দিকে, আর ভেক্টরের দিকে একক ভেক্টর হলো আর ক্যাপ। কত এটা? আর ক্যাপ। যে কোনো একক ভেক্টর নিয়ম কি ছিল? ভেক্টর বাই ভেক্টরের মান, এটাই হবে। ঠিক আছে, বাই রুট ওভার। ওকে, একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখিয়ে দিই। আমি বললাম একটা অঙ্কই ধরলাম আর ভেক্টর ইজ ইকাল টু, ওকে, আর ভেক্টর ইজ ইকাল টু 3 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 12 k ক্যাপ হলে হলে আমি বললাম আর কত, আর ক্যাপ কত, দুটো কোশ্চেন। তাহলে কি হবে? আর কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার মানে এক্স এর 3, আর ভেক্টর ইজ ইকাল টু এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ, ওয়াই মান মাইনাস 4 প্লাস জেড ইন্টু কে ক্যাপ। তাহলে এক্স এর জায়গায় কি হবে 3, ওয়াই জায়গায় মাইনাস 4, জেড জায়গায় 12, কত হবে 9 প্লাস 16 প্লাস 144, 25, 169, 13, কত হবে এটা? 13, আর মান 13। আর ক্যাপ কত হবে? কি ছিল? ভেক্টর মানে আর ভেক্টর, লিখছি এটা সূত্রটা, আর ভেক্টর বাই মান 3i ক্যাপ 4j ক্যাপ 12k ক্যাপ বাই 13। এটাও লিখতে পারো 3/13 i ক্যাপ 4/13 j ক্যাপ 12/13। ওকে, এটা হলো আর ভেক্টরের মান ও দিক। নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আমি ভেক্টরের দিক কোসাইন মানে কোন একটা ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সঙ্গে যে যে কোণ করে থাকে তার যে কস, দিক কোসাইন, দুটি ভেক্টরের যোগফল অন্তর্ফল এবং নদীতে নৌকার গতি, আমি এই তিনটে বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। প্রত্যেককে থ্যাংক ইউ।